হাত জোড় করে তটিনী ও পরশুরামের কাছে ক্ষমা চাইলো জিৎ মুখার্জি ও আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীতল জিৎকে বলতে থাকে, তুমি যে সংসারে সুখের কথা বলছো সে সংসারটা আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। তটিনীর সংসারের কথা বলছো তো তুমি, সেই সংসারটা এমন ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছি, সেই আগুন নিভানোর মতো কারোর সাধ্য নেই। এ কথা শুনে জিৎ অবাক হয়ে যায়। জিৎ বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি তটিনীর সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছো মানে? এটার মানে কি? তখন এই কথা শুনে শীতল বলতে থাকে, হ্যাঁ জ্বালিয়ে দিয়েছি আগুন। আমি না ওদের সংসারের সুখটা মেনে নিতে পারি না। কারণ কারণ ওই পরশুরাম শিবপ্রসাদ গাঙ্গুলি, ওটার সঙ্গে না আমার একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কর কথাটা আমি এখনো ভুলতে পারি না। অনেক ভালোবেসেছিলাম, বড্ড ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু ও আমাকে ঠকিয়েছে। সেই ঠকানোটা আজও আমি মেনে নিতে পারিনি। আমার এখনো এখনো ওর কথা ভাবলে কান্না পায়। তাই আমি ওর সুখের সংসার কিছুতেই হতে দেব না। ওর সংসারে যে করে হোক গন্ডগোল লাগাবো আমি, চিন্তা করবেন না। এ কথা শুনে জিৎ বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি কি করেছো সত্যি করে বলো। তখনই শীতল বলতে থাকে, সবটা জানতে পারবেন আপনি। আপনি পরশু আমাদের সঙ্গে মিটিং এ জয়েন করুন, সবটাই জানতে পারবেন। আর আপনি যে উল্টো সুর গাইছেন না, এই সুর গাওয়াটা বন্ধ করুন। তা না হলে কিন্তু ফেঁসে যাবেন, এমন ভাবে ফাঁসবেন সেখান থেকে বেরোনোর মতো আপনার কোনো ক্ষমতাই থাকবে না। এ কথা শুনে জিৎ বলতে থাকে, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ফাঁসবো মানে? তখনই শীতল বলতে থাকে, আপনি মিটিং এ গেলেও বিপদ আর না গেলেও বিপদ। তাই তাই আপনি কি করবেন ভেবে দেখুন। আপনার অবস্থা শাখের করাতের মতো হয়ে গেছে। এবার নিজের ভালো নিজে খুঁজে নিন। তখন এ কথা শুনে জিৎ অবাক হয়ে যায়। জিৎ বলতে থাকে, এসবের মানে কি শীতল? আমি তো তোমার কথা সত্যি কিছু বুঝতে পারছি না। এ কথা শুনে শীতল হাসতে থাকে আর বলতে থাকে, আমার কথাগুলো এখন বুঝতে পারবেন না। আপনি আগে মিটিং এ জয়েন করুন, তারপরে দেখবেন সবটা পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আপনি সবটাই পানির মতো বুঝতে শুরু করেছেন। এ কথা শুনে জিৎ বলতে থাকে, তুমি কি চাইছো তুমি সত্যি করে বলো তো। তখনই শীতল বলতে থাকে, আমি যে কি চাই সেটা আমি নিজেও জানি না। সত্যি সত্যি আমি জানি না। এই বলেই ফোনটা কেটে দেয় শীতল। তখনই কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? সত্যি করে বলো শীতল, কার সঙ্গে কথা বলছো তুমি? তখনই শীতল বলতে থাকে, আমি আমি জিৎ মুখার্জির সঙ্গে কথা বলছিলাম। কেন, কি হয়েছে, কি বলতে চান আপনি? তখন এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, জিৎ মুখার্জির সঙ্গে কথা বলছিলেন মানে? আপনি ওনাকে এসব কি বলছিলেন? আর তটিনীর সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে মানে? এরপরে দেখা যায় এদিকে জিৎকে আয়ুষী বলতে থাকে, ড্যাডি অনেক তো হলো, অনেক অন্যায় করেছো, প্লিজ এবার বন্ধ করো। আমার জীবনটা তো এভাবে নষ্ট হয়ে গেল। বিজিত আমাকে এভাবে ঠকালো, তুমিও আমাকে ঠকিয়েছো। প্লিজ তোমার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এবার এই মিথ্যে নাটকটা বন্ধ করো। এভাবে এভাবে আর নাটক করো না। অনেক অন্যায় করেছো। তুমি যে অন্যায়গুলো করেছো সেগুলো যদি পাল্লায় মাপা হয়, সেগুলো তোমার থেকে তোমার অন্যায়ের ওজনটা বেশি হবে। তাই প্লিজ এবার বন্ধ করো। এত টাকার পেছনে ছুটে কি হবে বলো? জীবনে যদি সুখ ভালোবাসা এসবই না থাকে, তবে টাকা দিয়ে তুমি কি করবে? তখনই জিৎ বলতে থাকে, আমি বুঝতে পারছি মা। আমি কথা দিচ্ছি তোকে, আমি আর এসবের মধ্যে নিজেকে জড়াবো না। আমার আমার দুটো মেয়ে অনেক কষ্টে আছে। আমি বুঝতে পারছি তুই আরাধ্যা দুজনের কেউই ভালো নেই। আরাধ্যাকেও আমি নিজের হাতে ওর জীবনটা নষ্ট করেছি। তোর জীবনটাও আমি নিজের হাতে নষ্ট করতে চেয়েছিলাম। আমি জেনে বুঝে বিজেপির সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু মা বিশ্বাস কর, বিজিৎ যে আগে বিয়ে করেছিল ওর প্রথম ওয়াইফকে যে ও নিজের হাতে মেরেছে, সত্যি আমি জানি না। এটা যদি আমি জানতাম তবে আমি কিছুতেই ওর সঙ্গে তোর সম্বন্ধ নিয়ে আসতাম না। তখনই আয়ুষী বলতে থাকে, আমি আমি কি করব আমি বুঝতে পারছি না। তখনই জিৎ বলতে থাকে, আমি জানি সবটা ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমার পরশুরামের উপর পুরোপুরি ভরসা আছে, ও সবটা ঠিক করে দেবে। এদিকে দেখা যায় রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে। তটিনী তখন উঠে দেখতে পায় পরশুরাম ওপাশ ঘুরে শুয়ে আছে। এটা দেখে তটিনী অনেক রেগে যায়। তখনই তটিনী বলতে থাকে, ভালোবাসা তো কমে গেছে, পুরনো হয়ে গেছি না, অনেক বছর হয়েছে। এখন কি আর আমাকে ভালো লাগবে? এখন তো আমাকে ভালো লাগবে না। এখন তো আমাকে আর ভালো লাগে না। আমি কিচ্ছু চাই না। আমাকে আমাকে ভালোবাসবে না তো? এখন তো অন্য মেয়েদের দিকে নজর পড়েছে, তাই না? তখনই সবকিছু শুনতে থাকে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, ও কি বলছে এসব? এরপরে তটিনী শিবপ্রসাদকে শুনিয়ে অনেক কথাই বলতে থাকে। আমি আর এসব সহ্য করব না।
এভাবে আমাকে ইগনোর করা, তো এভাবে আমার থেকে পাশ ফিরিয়ে থাকা। আমি তো শুনেছি যে যখন বাচ্চারা ঘুমোয় তখন তখন স্বামীরা তার বউদের কাছে আসে, তাদেরকে ভালোবাসে, কিন্তু কিন্তু উনিও ঠিক সেভাবে উল্টো পাশ হয়ে ঘুমিয়ে পড়েছে। যাক গে, আমিও ঘুমিয়ে পড়বো। আমার কিসের এত ঠেকা, আমার এত ঠেকা নেই যে আমি ওনার কাছে যেচে যাব। উনি তো আমাকে ভালোই বাসে না। বিয়ের অনেক বছর হয়ে গেছে না, এখন তো আমি পুরনো হয়ে গেছি, তাই তো এখন আর আমাকে ভালো লাগে না। এসব কিছু শুনে হাসতে থাকে শিবপ্রসাদ। এরপরে দেখা যায় শিবপ্রসাদ উঠে বসে আর মনে মনে বলতে থাকে, পাগলিটা অনেক রাগ হয়েছে, এবার রাগ ভাঙাতে হবে। এদিকে তটিনী বলেই চলেছে, ক্রমশ ক্রমশ নিজের নিজের কথাগুলো বাড়িয়ে চলছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ এসে তটিনীর মুখ চেপে ধরে আর বলতে থাকে, অনেক হয়েছে তটিনী, অনেক বলেছো, আর বলতে হবে না, সবটাই শুনেছি আমি। এ কথা শুনে তটিনী বলতে থাকে, কি শুনেছো? হ্যাঁ, কি শুনেছো? তোমার সঙ্গে আমি কথাই বলবো না, তুমি এখান থেকে যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তুমি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যদি এই কথাটা বলো তবে তো ভালোবাসা লজ্জা পাবে, কারণ কারণ ভালোবাসাও জানে শিবপ্রসাদ গাঙ্গুলি তার তটিনীকে কতটা ভালোবাসে। এ কথা শুনে তটিনী বলতে থাকে, যদি ভালোবাসো তবে ওর পাশ হয়ে কেন শুয়েছিলে? তুমি তো আগে আমার সঙ্গে এমন করতে না, আগে আমি খাইয়ে দিলে তুমি আমাকে খাইয়ে দিতে। রাত বাজে কয়টা দেখেছো? একটু পরে তো ভোর হয়ে যাবে। তখনই দেখা যায়, কথা শুনে শিবপ্রসাদ তটিনীকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, এবার হয়েছে তো? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ এবার হয়েছে, এবার এবার হয়েছে। এরপরে দেখা যায় তখনই তটিনীকে নিয়ে চলে যায় শিবপ্রসাদ। তখনই লাট্টু উঠে বসে আর বলতে থাকে, আজকেও পা মাম্মিকে কোলে তুলে নিয়েছে, ছোট বেবিদের মতো কোলে তুলে নিয়েছে। এই বলেই পিকুকে ডাকতে থাকে লাট্টুকে বলতে থাকে, পিকু কি হয়েছে, এত রাতে ডাকছিস, ঘুমাবি না? তখনই লাট্টু বলতে থাকে, মাম্মির ফোনে আমরা এখন কার্টুন দেখবো, অনেক ভালো একটা কার্টুন এসেছে। তখনই পিকু বলতে থাকে, রেখে দে, মাম্মি মারবে বললাম। তখনই এ কথা শুনে দেখা যায় লাট্টু বলতে থাকে, মাম্মি এখন দেখবে না রে, মাম্মিকে তো পা আজকেও ছোট বেবির মতো কোলে তুলে নিয়ে গেছে, এখন এখন আর মাম্মি এদিকে আসবে না। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু দুজনেই ফোনে ফোনে গেমস দেখছে। এদিকে এদিকে দেখা যায় তটিনীকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে শিবপ্রসাদ। সেখানে এসে সোফায় শুইয়ে দেয় তটিনীকে। এরপরে তটিনীকে বলতে থাকে, আমি তোমাকে বড্ড ভালোবাসি তটিনী, সে ভালোবাসাটা আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি জানো না তোমার তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, মোটেও ভালোবাসো না, আগে ভালোবাসতে, এখন আর ভালোবাসো না। যদি যদি ভালোই বাসবে তবে এভাবে কেন কেন দূরে সরিয়ে দিচ্ছ আমাকে? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, কে বলেছে ভালোবাসি না তোমাকে? এরপরে তটিনী উঠে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি যতদিন বেঁচে আছি আমাকে ঠিক এভাবে ভালোবেসে যেও, কখনো কখনো দূরে ঠেলে দিও না, আমি তোমার ভালোবাসা না পেলে বাঁচতে পারবো না। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না তটিনী, আমাকে ছেড়ে কখনো যেও না, নিজে নিজে যাই করো না কেন, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। তোমার কাছে এই রিকোয়েস্টটা আমার থাকলো। এদিকে এদিকে দেখা যায় তটিনীর ফোনে একটা ফোন আসে। তখনই লাট্টু ও পিকু দুজনেই অবাক হয়ে যায়। এরপরে লাট্টু বলতে থাকে, ফোনটা রিসিভ করব। তখনই পিকু বলতে থাকে, ভাই ফোনটা রিসিভ করিস না, মাম্মি আবার রাগ করবে, মাম্মি বকাবকি করবে। তখন এই কথা শুনে লাট্টু বলতে থাকে, না না, ফোনটা রিসিভ করি, যদি কোনো দরকারি ফোন হয়, দেখি কি বলে। এরপরে দেখা যায় ফোনটা রিসিভ করা মাত্রই ওপাশ থেকে বলতে থাকে, কাল সকালে মাল ডেলিভারি হয়ে যাবে, সময় মতো ডেলিভারিটা করে নেবেন, আর পুলিশ কিন্তু পাহারায় আছে, সাবধানে থাকবেন। এ কথা শুনে অবাক হয়ে যায় লাট্টু পিকু। এরপরে দেখা যায় কথাটা শেষ হওয়া মাত্রই ফোনটা কেটে দেয়। এরপরে লাট্টু বলতে থাকে, এদি ভাই এসব কি বলছে, মাল টাল এসব আমি তো কিছুই বুঝতে পারছি না, মাল মানে কি? তখনই তখনই দেখা যায় লাট্টুর নাম্বারটা মুখস্থ করতে থাকে। তখন পিকু বলতে থাকে, কি রে, তুই নাম্বারটা কেন মুখস্থ করছিস? তখনই দেখা যায় লাট্টু বলতে থাকে, নাম্বারটা মুখস্থ করছি কারণ নাম্বারটা পায়ের প্রয়োজনে হতে পারে। এরপরে দেখা যায় সকালবেলায় লাট্টু ও পিকুকে স্কুলে যাবার জন্য রেডি করে দিতে থাকে তটিনী। এরপরে দেখা যায় লাট্টু টাই না বাঁধলে তখন বকাবকি করতে শুরু করে তটিনী বলতে থাকে, কি হয়েছে, এখনো এখনো কেন রেডি হচ্ছ না? তখনই পিকু ফোন নিয়ে বলতে থাকে, মাম্মি তুমি তুমি এতটা চিৎকার চেঁচামেচি কেন করছো গো? তুমি কি আমাদের এখন আর ভালোবাসো না? তখনই পিকু এসে বলতে থাকে, তটিনী পিকুকে বলতে থাকে, হয়েছে, অনেক বলেছো, আর বলতে হবে না, সবসময় পাকামো। এরপরে পিকু বলতে থাকে, মাম্মি তুমি চিন্তা করো না, আমিও তোমার মতো মাম্মি হব, তখন আর আমার বেবিদের আমি এভাবে বকবো না, বুঝতে পেরেছো তুমি? তখন এ কথা শুনে দেখা যায় দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ
হয়েছে, অনেক মাম্মি হবে এখন। এখন স্কুল ব্যাগটা নিয়ে নাও, বাস চলে যাবে, দেরি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় পিকুর হাত থেকে ফোনটা নিয়ে নেয় তটিনী, বলতে থাকে এই মেয়েটাকে নিয়ে আর পারি না, এই মেয়েটা সবসময় শুধু শুধু ফোন দেখে যাচ্ছে। এরপরে লাট্টুকে বলতে থাকে, লাট্টু একদম কিন্তু দুষ্টুমি করবে না, আমি তোমাকে পেয়ারা দিয়েছি সেগুলো খাবে। তখনই লাট্টু বলতে থাকে, মাম্মি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করব। তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ করবে, কিন্তু কিন্তু একটাও যেন ফেলা না হয়। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, পা তাড়াতাড়ি চলো না। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি তুমি আমার পেন্সিল বক্সটা দিয়েছো তো? তখনই এ কথা শুনে তটিনী ব্যাগ চেক করে, এরপরে বলতে থাকে, নিজের জিনিস নিজে গুছাতে পারিস না? টাইটাও তো বাঁধা হয়নি, টাইটা সুন্দর করে বেঁধে দিই, এদিকে আয়। এরপরে দেখা যায় তটিনী টাই বেঁধে দিয়ে বলতে থাকে, আচ্ছা ওদেরকে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে চলে আসবে, আবার যেন দেরি না হয়। তুমি তো আবার গ্রাম ঘরে গেলে আর ফিরতে চাও না। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না না, আমি আজকে গ্রামে যাব না, আসলে আমারও তাড়া আছে, আমাকে এসে আবার ডিপার্টমেন্টে যেতে হবে। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি আমি তো পেন্সিল বক্সটা কখনো কখনো রেডি করি না, তুমি তো সবসময় রেডি করে দাও, তাই তো আর এখন এখন গায়েও লাগাই না। তুমি তো রেডি করে দাও, তাই না? তখনই তটিনী বলতে থাকে, কেন রাতের বেলা গুছাতে পারিস না? তখনই পিকু বলতে থাকে, কাল রাতে তো তুমি গুছিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু কিন্তু তোমাকে তো পা কোলে করে নিয়ে চলে গেল, আর তুমি আমাকে গুছিয়ে দিলে না। এ কথা শুনে অবাক হয়ে যায় পিকু পিকুর কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ ও তটিনী। এরপরে তটিনী বলতে থাকে, সবসময় পাকামো কথা। এরপরে দেখা যায় তটিনী ও পিকু দুজনেই ঘরে চলে গেলে ঠিক তখনই লাট্টু শিবপ্রসাদকে বলতে থাকে, পা কাল রাতে একটা ফোন এসেছিল, ফোনটা শুনে আমি অবাক হয়ে যাই, কি সব মাল ডেলিভারি কি সব বলছিল, সেগুলো শুনে সত্যি আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছো পা, মনে করে দেখো তো কি কি বলেছিল। এরপরে দেখা যায় লাট্টু সবকিছু মনে করে শিবপ্রসাদকে বলে দেয়। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, নাম্বারটা কি তোমার মাম্মির ফোনে আছে? তখনই লাট্টু বলতে থাকে, না পা, নাম্বারটা আমি সকালবেলায় দেখেছি, মাম্মি ডিলিট করে দিয়েছে, তুমি হাতটা দাও, আমি তোমাকে লিখে দিচ্ছি। এরপরে দেখা যায় লাট্টু পেন্সিল বক্স বের করে পেন্সিল নিয়ে শিবপ্রসাদের হাতে নাম্বারটা লিখে দেয়, আর বলতে থাকে, পা এই নাম্বারটা আমি মুখস্থ করে রেখেছি, আমি জানতাম তোমার হয়তো বা কোনো কাজে লাগতে পারে, তাই আমি মুখস্থ করে রেখেছি, তুমি নাম্বারটাই কল করে নিও। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ এটাই তো পরশুরামের ছেলে, পরশুরামের মতোই মাথায় ব্রেন, তাই না? তুমি এভাবে এভাবে এগিয়ে যাও বাবা। এরপরে দেখা যায় নাম্বারটা পেয়ে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। তখনই তটিনী এসে বলতে থাকে, তাড়াতাড়ি চলে আসবে, আবার যেন পাড়ায় গিয়ে আড্ডা না দেওয়া হয়, তাড়াতাড়ি আসবে বললাম, আর তোমার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করেছি, এসে খেয়ে নেবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ লাট্টু পিকুকে নিয়ে বেরিয়ে গেলে তখনই তটিনী বলতে থাকে, কেমন যেন কেমন যেন গরমেল লাগছে, মনে হচ্ছে কোনো একটা খটকা আছে। আর এভাবে এভাবে আমার ফোনটা নিয়ে কে 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 রিসিভ করেছিল ফোনটা তো রাতে অবশ্যই এসেছিল, কে রিসিভ করলো, লাট্টু না পিকু? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরা কোনোভাবে কোনোভাবে সবটা শুনে নেয়নি তো? এরপরে দেখা যায় তটিনী ফোন করলে ওপাশ থেকে বলতে থাকে, এখন হসপিটালে অ্যাডমিটেড, কোনো চিন্তা করবেন না। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে ফোন করে তটিনী। তখনই শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, কি ব্যাপার তটিনী, কি হয়েছে? এরপরে তটিনী বলতে থাকে, তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না কিন্তু। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, না না, দেরি করব না, ওদেরকে আমি স্কুল বাসে তুলে দিয়ে এসেছি, আর আর বাসওয়ালাকে বলে দিয়েছি সাবধানে একটু নামিয়ে দিতে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, ওরা ভয় পাবে না তো? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, না না, পাশাপাশি বসিয়ে দিয়েছি, নতুন নতুন তো একটু তো ঘাবড়াবেই, কোনো কোনো সমস্যা হবে না, ওরা ওরা আমার আর তোমার ছেলে মেয়ে, ওরা কখনো ভয় পায় না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছো, আমাদের ছেলে মেয়েরা অনেক অনেক সাহসী, ওদের ওদের ভয় পেলে কি করে হবে। এদিকে দেখা যায় মায়া ও বলরাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই মেয়েটির আসার কথা শুনে, কিন্তু কিন্তু কোনোভাবে মেয়েটিকে ট্রেস করতে পারে না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোন করলে বলতে থাকে, যে কোনোভাবেই তো এদিকে ওই গাড়িটা আসেনি, যে গাড়ির নাম্বারটা আমাদের জানা ছিল, সেই গাড়িটা এদিক দিয়ে যায়নি, আমি বুঝতে পারছি না মেয়েটা কোথায় গেল। আর আর শুনলাম ওই ওই ফ্লাইটে একজন একজন অনেক অসুস্থ হওয়ায় তাকে সেখান থেকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তখন এই কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, কোন হসপিটালে অ্যাডমিট হয়েছে, জলদি আমাকে জানা, জলদি জানার চেষ্টা কর কোন হসপিটালে আছে। এই বলে ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। এরপরে দেখা যায় শিবপ্রসাদ লাট্টুতে আসে নাম্বারে ফোন করলে বলতে থাকে, মাল কি ডেলিভারি হয়ে গেছে? তখনই ওপাশ থেকে
একটি মেয়ে বলতে থাকে, না এখনো হয়নি, মাল এখনো হসপিটালে আছে, সময় মতো ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবে না। এরপরে দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। এরপরে বলরামকে ফোন করে বলতে থাকে, ওখানেই থাক, একটু পরে মনে হয় ওই পথ দিয়েই ঠিক ওই গাড়িটা করে মেয়েটা বেরোবে, কোনোভাবে ছাড়া যাবে না, অবশ্যই ফলো করতে হবে, দেখতে হবে মেয়েটা কোথায় যায়, কোন ডেরায় যায়, কার সঙ্গে দেখা করে। এরপরে দেখা যায় মেয়েটা সেখান থেকে বেরিয়ে যায়, হসপিটাল থেকে উঠে পড়ে। এরপরে দেখা যায় মায়া বলতে থাকে, বস ওই দেখো গাড়ি, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। এরপরে শিবপ্রসাদ দেখা যায় ডিপার্টমেন্টে এলে তখন মহিতোষ বাবু বলতে থাকে, এটা অনেক বড় একটা মাথা, এখানে অনেক মাথা কাজ করছে। তখনই বলরাম এসে বলতে থাকে, শুধু মাথা নয়, এখানে অনেক ধরও আছে, সেটা জানলে তুই অবাক হয়ে যাবি।